আর যারা যারা গার্জিয়ান আছেন তাদের সম্পর্কে আমি খালি বলবো যে সময়টা বাচ্চাদের নিজের থেকে ভেবে কিছু করার ক্ষমতা থাকে না, যখন তারা শুধু অনুকরণ করে। মানে ছোট বাচ্চারা কিন্তু শুধুমাত্র যা দেখে, ভিজুয়ালাইজ হয়, যে দৃশ্য দেখে সেটাই ওরা শিখে নেয়। তো তাই ওদের সামনে কোনো নেগেটিভ কালচার না করা, এই যোগার কালচার, আত্মজ্ঞানের কালচার, এরকম হেলদি কালচার গুলোই সবসময় ওদের চোখের সামনে রাখা, ওদেরকে ইনভলভ করা, এটার দিকে ধ্যান দেওয়াটা উচিত। যেখান থেকে জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, একটা ভালো চরিত্র তৈরি করতে হবে, বাকি সব সহজ হয়ে যায়। তো দাদা, আমাদের পডকাস্ট শোতে আসতে পেরে তোমার কেমন লাগছে? আমি তো খুবই খুশি, আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। কারণ আচ্ছা। আমি যখন প্রথমবার ইউটিউবে এরকম পডকাস্টের কিছু ভিডিও দেখতে পাই, হ্যাঁ। তো আমার ভিতরে খুব ইচ্ছা জেগেছিল যে এটা একটা খুব ভালো মাধ্যম আমার জন্য, যার থ্রু আমি যেগুলো শিখছি, যে আমি যোগা চর্চা করি, আর আমি চাই যে এগুলো যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিই। তো এই পডকাস্ট একটা খুব সুন্দর মাধ্যম। তো আমার ভিতরে একটা ইচ্ছা ছিল, আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, যে আমি যদি তৈরি হয়ে যাই, ঈশ্বরের যদি মনে হয় যে আমার সাথে এই ঘটনাটা ঘটা দরকার, তো ঠিক আমি সুযোগ পাবো। তো কালকে হঠাৎ করে তোমার সাথে কন্ট্যাক্ট হয়, তো আমি খুব খুশি হয়েছি প্রথম শুনেই। আচ্ছা। কারণ এটা আমারও একটা ইচ্ছা ছিল। তো আমি খুবই কৃতজ্ঞ আর হ্যাপি ফিল করছি। প্রফেশনালি তুমি মানে যোগা নিয়ে মানে চর্চা করো বা যোগা শেখাও? হ্যাঁ, মানে যোগা আমার কাছে সবার প্রথম এসেছে আমার নিজস্ব লাইফকে ঠিক করার জন্য। আমি কোনোদিনও ছোটবেলা থেকে এটা ভাবিনি যে আমি একজন যোগা টিচার হবো বড় হয়ে। আচ্ছা। এটা আমার জীবনের অভিজ্ঞতা আমার কাছে এই চয়েসটা এনে দিয়েছে। তো আমার কিছু প্রবলেম হয়েছিল লাইফে, তো যেগুলোর থেকে ওভারকাম করার জন্য আমি উপায় খুঁজছিলাম। তো সেই সময় আমার যোগার সাথে পরিচয় হয়, আর আমি যোগার নলেজের থ্রু শুধুমাত্র আমার সমস্ত প্রবলেমকে আমি ঠিক করি। আচ্ছা। তো আমি সেটা আসবে আর তোমার সাথে আলোচনায় আমি ডিটেলস বলবো, যেখানটায় মনে হবে যে আমার প্রবলেমের ওই থেকে সলিউশনে আসার জার্নিটা মানুষের হেল্প করবে, তো আমি ওখানে শেয়ার করবো। তো আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি নিজের একটা পরিচয় সংক্ষেপে দিলে ভালো হয়। নমস্কার সকলকে, আমি দিবাকর দত্ত। আমি একজন যোগা টিচার। মানে আমি নিজে যে নলেজটা গেইন করেছি যোগার, তো আমি চেষ্টা করছি, আমার নিজস্ব স্কুল আছে আর্ট অফ অ্যাওয়েকেনিং নামে জলপাইগুড়িতে, সেই স্কুলের মাধ্যমে আমি কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। সাথে আমি অটিস্টিক চাইল্ড, যারা অটিজমের বাচ্চা এখন দেখা যাচ্ছে, তো তাদের থেরাপি দেওয়ার জন্য যোগা কিভাবে হেল্প করতে পারে তাদের ইমপ্রুভমেন্টের জন্য, তো সেরকম দুটো স্কুলে আমি কাজ করছি। মানে মেনলি আমার একটাই কাজ, মানে এটা শুধুমাত্র আমার টাকা ইনকাম করা একটাই সোর্স এটা ভেবে নয়। এটা আমার ভেতরে আসা যে আমি যেহেতু নিজে উপকৃত হয়েছি, জীবনের মেন জ্ঞান যেটা দরকার মনে হয় আমার, তো যোগাই হচ্ছে সেই নলেজ যেটা সবার প্রথম মানুষের শেখা উচিত, প্রত্যেকটা মানুষকে জানা উচিত। যদি লাইফে খুশি থাকতে হয়, অ্যাকচুয়ালি রিয়েল হ্যাপিনেসটা যদি জানতে হয়, এক্সপিরিয়েন্স করতে হয়, যোগার নলেজটা খুব দরকার। তাই আমি বেছে নিই এটা, যে আমি নিজেও নিজের লাইফে অ্যাপ্লাই করব এবং চেষ্টা করব অন্য মানুষকে শেখানোর, যতটা ঈশ্বর আমাকে সুযোগ দিবে। তো এটাই আমার একটু পরিচয় ছোট। থ্যাংক ইউ। আর আপনাদের বলছি, আমি যদি ইনার সাথে আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা হয়, আমাদের ডেসক্রিপশনে ইনার ডিটেলস দেওয়া থাকবে, আপনারা অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারেন। তো আজকে আমরা চর্চা তাহলে শুরু করছি। আজকে মেইন টপিক হচ্ছে যোগা নিয়ে। মানে যোগার মাধ্যমে মানুষ কিভাবে উপকৃত হতে পারে, এবং যাদের একটুতে রাগ হয়ে যায়, যারা তারপর যারা ফোকাস করতে পারে না কোনো কিছুতে, অল্পটুকু ডিস্ট্রাক্ট হয়ে যায়, তারা যোগাটা শুরু করবে কিভাবে, প্রথম ধাপটাই যদি তুমি বলে দাও ভালো হয়। ঠিক আছে, তো তাহলে এখানে মানে 3-4টে প্রবলেম আসলো, তো সবগুলো প্রবলেমেরই সলিউশন যোগার মাধ্যমে আছে। তো যোগার সম্পর্কে জানতে হলে সবার প্রথমে জানতে হবে যে যোগাটা কি, তাই না? আমি যেটা করব সেটা কি, আর সেটা করলে আমার কি হবে, আমার উদ্দেশ্যটা কি, সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো কিছু শেখা যেতে পারে। তো ফার্স্টে তো এই দুটো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে তুমি কেন যোগা শিখতে চাও, বা যোগাটা শিখতে চাওয়ার আগে যোগাটা কি সেটা আগে জানো। তো আমরা এখন মানে আমি যে এরিয়াতে থাকি এখানে বেশিরভাগই দেখি আমি মানুষ যোগা মানে এখন শুধুমাত্র আসনটাকে যোগা ভাবে, ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু প্রাণায়াম, হেলদি থাকার জন্য। অনেকে তো আবার ফ্যাট লস টার্গেট নিয়ে যোগা শুরু করে। যোগা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ নয়, তো যোগ মানে হচ্ছে কানেকশন। মানে আমি যদি এই বর্তমান মুহূর্তের প্রতি যে কাজটা যখন করছি তার সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকি, তার মানে আমি যোগাতে আছি। শুধু এই ম্যাটের উপরে 1 ঘন্টা স্ট্রেচ করলাম, এক্সারসাইজ করলাম, ওটা যোগা নয়। তো যোগা সবার প্রথম তো তোমার মন কি, তোমার মনকে কি করে তুমি কন্ট্রোলে রাখতে পারো সেটাকে তোমাকে শেখায়। কারণ মেন আমাদের অস্ত্র মাথায় রাখবে, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় যেটা কাজ করে বাইরের দিকে, তার মধ্যে সব থেকে মেন হচ্ছে মন। ওকে যদি কন্ট্রোল করা যায়, ওকে জানা যায়, তাহলে লাইফের প্রত্যেকটা প্রবলেমকে আর সাফারিং মনে হবে না। মানে
লাইফে আপস ডাউনস তো আসে, মেন প্রবলেমটা হয়ে যায় আমরা মানতে পারি না, তো সেখানে আমরা ডিস্টার্ব হই, বা আমার সাথে এরকম কেন হলো এই কোশ্চেন গুলো আসে, আমরা একসেপ্ট করতে পারি না। তো তোমাকে ওই জ্ঞানটা দেয় যোগা, যার থ্রু তুমি প্রত্যেকটা সিচুয়েশনকে সঠিক জাজ করতে, বিচার করতে শিখে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুমি বুঝবে যে কোন ঘটনাটা কেন ঘটছে, এই জ্ঞানটা জাগে। আর ওই জ্ঞানটা জাগার জন্য যে প্র্যাকটিস গুলো, ওগুলো হচ্ছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, কিছু কনসেন্ট্রেশন এক্সারসাইজ, যার মাধ্যমে এই সেন্সেস গুলোকে কন্ট্রোল করা আমরা শিখতে পারি। তো এখানে হচ্ছে হোল লাইফ স্টাডি, বোঝা গেছে? তো এটা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ নয়। তো সবার প্রথম জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আমার তো এটা মনে হয়েছে আমার নিজস্ব 4 বছরের অভিজ্ঞতায়, যে এই পড়াশোনাটা যদি ছোটবেলার থেকে ঢোকানো যায়, যখন একটা বাচ্চাকে স্কুলে পাঠানো হচ্ছে, তখন যেগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, ইংলিশ, এত সাবজেক্ট আছে, ম্যাথ, আচ্ছা। ওরকম একটা মেন একটা পার্ট কিন্তু এই যোগ, আত্মজ্ঞান, যেখানে আমি নিজের সম্পর্কে জানবো, আমার মন, শরীর, আমি কে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার মনের কাজ করার ক্ষমতা। আমাদের কাছে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই সবার কাছে, মন কি, এক্স্যাক্টলি, তাই না? হুম। মনকে জানাটা সবার প্রথম দরকার, তো এই নলেজ গুলো দেয়। তো আমি সংক্ষেপে বলে দিই, যোগার 3টা পার্টে কাজ হয়। আচ্ছা। একটা যোগার ফিলোসফি আছে, দর্শন, দেখতে শেখায়, বোধ জাগে, যে সত্যিটা কি বুঝতে পারি আমরা, আমাদের ভিশন ক্লিয়ার হয়। দেন আছে যোগার সাইকোলজি, যেখানে তোমার মাইন্ড, যেখানে তোমার সাইন্টিফিক্যাল ওয়েতে তোমাকে এটাও বুঝতে সাহায্য করবে যে আমাদের থট প্যাটার্ন কি করে কাজ করে, আমাদের প্রত্যেকটা অ্যাকশন যে হচ্ছে এগুলোর পিছনের কারণটা কি। তো সেগুলো যখন বুঝে যাই, তো খুব সহজে কন্ট্রোল করতে পারি, আমরা আরো সচেতন হই, আমাদের দ্বারা ভুল কমে যায়। তো আমরা ভুল করি না, তো আমাদের সাথে ভালোই হতে থাকে। আসলে আমাদের ভুলের দ্বারাই আমরা আমাদের নিজেদের কর্মের এফেক্টটাই পাই। তো এইভাবে সাইকোলজি হলো একটা, হলো ফিলোসফি, আর একটা হচ্ছে ক্রিয়াস, যেগুলো হচ্ছে প্র্যাকটিসেস হয়। ওই প্র্যাকটিস গুলো যদি করো, যেমন অনুলোম বিলোম হয়ে গেল, কপালভাতি হয়ে গেল, বিভিন্ন আসন হয়ে গেল, এগুলো প্র্যাকটিস করলে তুমি শারীরিক ভাবে সুস্থ তো থাকবেই, রোগ নিরাময় তো হবেই, সাথে সব থেকে বড় যেটা পারপাস যোগার, সেটা হচ্ছে তুমি লাইফের আসল খুশিটাকে খুঁজে পাবে, রিয়েল হ্যাপিনেস যেটা একদম। আমরা সবাই এটাই খুঁজি, যাই করি না কেন একটাই উদ্দেশ্য কাজের পিছনে, যে হ্যাপিনেস। যেখানে দুঃখ হবে, জেনে কি আমরা যাবো কোথাও? না। যেখানে আমরা ব্যথা হবে, আমি কিন্তু যাবো না, আমি সুখের পিছনেই ভাগি। অবশ্যই। আর রাস্তা আলাদা আলাদা হয়, বিষয় আলাদা, কিন্তু আসল উদ্দেশ্য কি, যে ঘড়ি কিনতে ইচ্ছা করেছে, ঘড়িটা কিনলে আমি খুশি হব। তা এই খুশিগুলো সাময়িক, কিন্তু পার্মানেন্ট হ্যাপিনেস, যেটা রিয়েল হ্যাপিনেস, যেটার জন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে হয় না, কাউকে কমপ্লেন করবে না তুমি, কারো দোষারোপ নেই, তুমি সেটা নিজের মধ্যে খুঁজে পাবে। তো নিজেকে চেনার রাস্তা হলো যোগা। তো এতটা ডিপলি আমি প্রথমে জানতামই না, আমি পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল, ওটার রিকভারি করার জন্য আমিও শুধু এক্সারসাইজ ভাবে ঢুকেছি। তারপরে জানলাম যে মন আসল, শরীরকে মন কন্ট্রোল করে, তাই তো। তো মনকে যদি জেনে যাও, মনকে কন্ট্রোল করো, মনকে সঠিকভাবে বানাতে পারো, তো শরীরকে তুমি যেভাবে ইচ্ছা তৈরি করতে পারো। তা আজকের দিনে যেটা ডাক্তার বলেছিল যে আমার কোনোদিনও আর লাফালাফি, কোনো খেলাধুলো কিছুই করতে পারবো না, আজকে তার থেকে 200% আরো বেটার হয়ে গেছে পা। বুঝতেই পারি না যে আমার স্ক্রু দিয়ে 2টো পা লাগানো, এটা সাইকোলজিক্যাল পাওয়ার। দেন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, মেন হচ্ছে সাইকোলজিক্যাল, একদম একদম। তো এটা হচ্ছে যোগা মানে অল ওভার লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে তোমাকে হেল্প করবে। মানে যার রাগান্বিত স্বভাব, মানে একটু যদি রেগে যায়, সেও যদি যোগা শুরু করে, তাহলে সেও শান্ত স্বভাবের হয়ে যাবে। একদম, সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। একদম একদম। কিন্তু সবার প্রথম এটা মাথায় রাখতে হবে যে তার ভিতরে ইচ্ছাটা জাগতে হবে। মানে আমি যদি জোর করে তাকে পাঠাই, আর সে আসার জন্য রাজি হয়নি, সে উপলব্ধি করতে পারেনি, আচ্ছা, তাহলে পরে কিন্তু সে পরিবর্তনটা একসেপ্ট করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তো এই জন্য মানে এই যোগাকে সব থেকে ভালো যদি এখনকার দিনে অ্যাপ্লাই করতে হয়, তাহলে ছোটবেলার থেকে অ্যাপ্লাই করা উচিত, যখন আগেই আমি প্রবলেমের সলিউশনটা জেনে যাবো। আগে আমার নেচারটা রাগের দিকে যাবেই না, রাগ কেন হয় এটা জানতে হবে না, রাগ আসলে কেন হয়, রাগ আমরা কাকে বলি, রাগ তো একটা ন্যাচারাল ইমোশন, আবেগ যেমন সবার থাকে, খুশি খারাপের, তো সেরকম রাগও একটা ইমোশন, যেটা নেচার তৈরি করেছে, এটার ইউজ আছে। আমরা যখন প্রোটেক্ট করি নিজেকে, তখন ওই ইমোশনটাই কাজ করে কিন্তু, তাই না? আমাদের ধরো কেউ মারতে আসছে, এবার আমার যদি রাগ না ওঠে, আমি তাহলে ওকে প্রোটেক্ট করবো কি করে? ওই যে পাওয়ারটা, ওই যে এনার্জিটা, ওটা রাগ, মানে আমি যেটা চাচ্ছি না ওটা যেন না ঘটে, আমি যেটা চাই ওরকমই যেন হয়, এই ভাবটা জানা। তো এই ভাবটাকে সঠিকভাবে কাজ করাটা, চ্যানেলাইজ করা শিখে যাই, আমরা কন্ট্রোল করতে পারি। তো রাগটা হচ্ছে মেনলি ঘটে হচ্ছে অহংকারের জন্য, মানে আমার মতো করে কেন হলো না, একদম একদম।
ঠিক আছে? তো যারা মানে অনেকটা এজ হবার পরে একটা প্রবলেমে ঢুকে গেছে তারপরে বের হতে চায়, তো তাদেরকে দুভাবে যোগা প্র্যাকটিস করতে হবে। কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে যেগুলো থ্রু তোমার মাইন্ডকে কাম ডাউন করানো যায়। ইনস্ট্যান্ট তোমার রাগ হলে পরে যে ভাবটা হয় সেটার থেকে বার করে আনা যায়। আচ্ছা। কিন্তু সাথে সাথে তোমাকে যোগার ফিলোসফিটাকেও পড়তে হবে, যেখানে তুমি থিওরি পড়বে, যেখানে তুমি জানবে জীবন সম্পর্কে, যেখানে কর্মযোগের কথা আছে, যে মেন পার্টটা যেখানে আমরা জানতে পারি যে আমরা যতটা করি তার সমান বিপরীত প্রতিক্রিয়া আমার মধ্যে পড়ে। অবশ্যই কর্মের ল এটা, এটাকে যদি মেনে নিতে পারি তাহলে আমাদের রাগ উঠবে না, কারণ আমরা বুঝতে পারবো যে কোন ঘটনাটা কেন ঘটছে, বোঝার চেষ্টা করবো। নিজের উপরে নিয়ন্ত্রণ চলে আসবে তার, হ্যাঁ যদি সে যোগা শুরু করে। একদম, মানে সে নিজেই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। একদম একদম। কারণ এগুলো শুধুমাত্র আমার পড়া বা কোথাও থেকে খালি মুখস্থ করে তো আসা নয়। একদম একদম। যেমন আমরা অনেক নলেজ শেয়ার করি, সেগুলো শুধুমাত্র ইনফরমেশন হয়, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো সব নিজের উপরে অ্যাপ্লাই করা হয়। আমি তো বললামই, আমিও প্রবলেম থেকে বেরোতে গিয়ে পায়ের প্রবলেম থেকে দেখলাম তারপরে এত কিছু, তা আমি বললাম আমার মধ্যে তো এই ডিফেক্ট গুলো আছে, নিজেই বুঝতে পারলাম যে আমিও তো রাগ করি, আমারও তো রাগ হয়, আমার মতো না হলে কেন হচ্ছে, আমি তো খুশি থাকতে পারছি না, সবই পাচ্ছি কিন্তু তাও খুশি না। তো এই কোশ্চেন গুলো আসতে থাকে, তার সব অ্যান্সার আমি যোগার পড়াশোনার মধ্যে পাই। আচ্ছা। তো তবে নিজের উপর আগে অ্যাপ্লাই করে নিজে পরিবর্তন হই, তারপরে ঈশ্বরের সুযোগটা দিয়েছে কিন্তু যাতে আমি শেয়ার করতে পারি। তার মানে কেউ যদি চায় নিজের জন্য ভালো জীবন পেতে, নিজের রাগ কন্ট্রোল করতে, তাকে তাহলে যোগার পথ বেছে নিতেই হবে। একদম একদম। তাহলে সে তার এই সমস্যাগুলোর সমাধান পাবে। একদম। তো তুমি কি আমাদের দর্শকদের জন্য ডেমো কয়েকটা এক্সাম্পল দিতে পারবা, কিভাবে কেউ বাড়িতে প্র্যাকটিস করতে পারবে? একদম। দেখো, সবার প্রথমে হচ্ছে একটা কথা বলি যে যোগার যদি অভ্যাসে তোমাকে ঢুকতে হয় তাহলে সবার প্রথম তো কিছু রুলস রেগুলেশন আছে যেগুলোকে মেনে চলতে হবে। ঠিক আছে? কারণ সবার প্রথম আমাদের যোগাটা আসে হচ্ছে আমাদের সচেতনতার উপরে। এসেন্সটা হচ্ছে অ্যাওয়ারনেস, কিন্তু যোগার চেতনা, সচেতন হওয়া, মানে আমি যখন যে কাজটা করছি সেই বিষয়টার সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড থাকা, সচেতন থাকা। যেমন আমরা প্রথম প্রথম এখন কি করি, সবাই মোবাইল নিয়ে খেতে বসি, মোবাইল দেখছি, ওর কথাও শুনছি, আবার খাচ্ছি, 3 রকমের কাজ একসাথে করছি। তো এটা আমাদের মাইন্ডকে সবসময় ডিস্ট্রাকটিভ মুডে রাখে, চঞ্চল করে দেয় মনকে। তা আমাদের প্রথমে শিখতে হবে ওয়ান থিং এট এ টাইম, একটা সময় একটা কাজ করা। যখন স্নান করছো তখন জলটা মাথায় ঢালো আর ফিল করো জলের টাচটা বডিতে। আমরা ভাবতে থাকি কোথায় পরে গিয়ে কি করব, ওই ভাবনায় থাকি, কখন জল ঢেলে দিয়েছি নিজেই জানি না। ব্রাশ করার সময় একা একা ব্রাশ হচ্ছে, ভাবনায় ঢুকে আছি। শরীর এক জায়গায়, মন আরেক জায়গায়, তো এনার্জিটা দু জায়গায় কাজ করে, তো কোনোটাই 100% হবে না। তো যদি সত্যিকারের হ্যাপি লাইফ দরকার হয় তাহলে সঠিক ডিসিশন নেওয়ার খুব দরকার, আর তার জন্য শান্ত হওয়ার খুব প্রয়োজন। তো সবার প্রথমে এই বিষয়টাকে বুঝতে হবে, এবং এটা করতে কিভাবে তোমাকে হেল্প করবে তার টেকনিক একটা শিখিয়ে দিচ্ছি, খুব হেল্পফুল। সেটা হচ্ছে মেন হচ্ছে ব্রিদিং। তুমি যদি শ্বাসকে স্লো করে দিতে পারো, শ্বাসকে ধীরে নাও, ধীরে ছাড়ো, ইনহেল এক্সেলটা নিতে, একটা ইনহেল এক্সেল নিতে মিনিমাম 15-20 সেকেন্ড লাগে, এত স্লো নাও, তাহলে তোমার মাইন্ড কাম ডাউন থাকবে, থটস কম আসবে। কারণ চিন্তার সাথে আমাদের শ্বাসের ডাইরেক্ট কানেকশন আছে। আমরা যে স্পিডে শ্বাস নিই, আমরা যদি ফাস্ট শ্বাস নিই তাহলে আমাদের মাথা তখন চঞ্চল অবস্থায় থাকে, এক্সট্রাঅর্ডিনারি থটস আসে। বা উল্টোটা বলতে পারি, যদি থটস বেশি আসে তাহলে আমাদের শ্বাস ছোট হয়ে যায়। আর যদি আমরা যখন শান্ত থাকি, যখন খুশি থাকবে দেখবে, বা যখন রিল্যাক্সেশনে থাকবে, যখন শুয়ে আছো সোজা হয়ে শবাসনে শুয়ে, দেখবে যে শ্বাস কোথায় চলছে, দেখবে পেটে ধীরে চলে, পেটটা আপ ডাউন করে। কারণ ঘুমন্ত ব্যক্তিকে দেখবেন যে পিঠটা আপ ডাউন করে, পেটটা, তো পেটে শ্বাস চলে কিন্তু। তো শ্বাসটা যত লম্বা করবো আমি, মানে আমাকে এটা শিখতে হবে যে আমি শ্বাস নিলে আমার পেটটা ফুলবে, আর শ্বাস ছাড়বো পেটটা খালি হবে, পেট ভিতরে যাবে। তো এটা যত ধীরে করা যায়। প্রথম প্রথম যদি কনসেন্ট্রেট করতে শ্বাসের মধ্যে প্রবলেম হবে, কারণ যখন আমি চোখ বন্ধ করে নিই তখন চিন্তা আরো হাবি হয়ে যায়, কারণ মন তখন বাইরের জগতের সাথে ডিসকানেক্টেড হয়, আর শুধু অন্তর জগতের মধ্যে তখন চিন্তা বাকি থাকে। এই ওয়ার্ল্ডে, মেটেরিয়াল ওয়ার্ল্ডে চিন্তাটাকে বেশি বেশি এক্সপিরিয়েন্স করতে থাকে মন, চেতনা। তো সেখান থেকে বারবার ফিরিয়ে আনা এবং মনকে শ্বাসের মধ্যে জুড়ে রাখা, যার মাধ্যমে আমরা প্রেজেন্টে থাকার অভ্যাসটাকে আরো দৃঢ় করতে পারি। যে শ্বাসটা কারণ প্রত্যেক মুহূর্তে চলছে, আমি যদি ওর সাথে চেতনাকে জুড়ে রাখতে চেষ্টা করি সর্বদা, তাহলে কিন্তু আমি প্রেজেন্টে থাকার প্র্যাকটিসটা করে দেবো মনকে। বেকার ফালতু যখনই থটস আসছে তখনই ওর থেকে বার হবো এবং শ্বাসের মধ্যে কনসেন্ট্রেট করবো এবং শ্বাসটাকে ধীরে করে দেবো। তুমি ইনস্ট্যান্ট 2 মিনিট করবে,
তুমি 2 মিনিটের মধ্যে রিয়েলাইজ করবে যে তোমার যে স্টেট অফ মাইন্ডটা ছিল আগে, যে রাগটা উঠছিল, খেপে যাচ্ছিলে, বা তুমি তোমার খারাপ লাগছিল, তুমি খুব দুশ্চিন্তায় ফেসেছিলে, মগ্ন ছিলেন, একই থট বারবার আসছে, ওই থটটা বন্ধ হয়ে গেছে। রিল্যাক্স ফিল করবে ইনস্ট্যান্ট। যদি বসে বসে পেটে শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে সবাসনে শুয়ে করবে, কারণ শুলে পরে শরীর অটোমেটিক, মন বুঝে যায় যে এখন রিল্যাক্সেশনে যাবে, তো পেটের শ্বাস চলতে থাকে, কারণ এটা ন্যাচারাল আমাদের। তো এই জন্য শুয়ে শুয়ে যারা বসে বসে করতে অসুবিধা হয় প্রথমত, কারণ আমাদের শ্বাস নিতে বললে এখন অভ্যাস হয়ে গেছে এভাবে চেস্ট আপ করে, আমরা লাংস পর্যন্ত নিই চেস্ট ব্রিদিং, ছোট, কিন্তু আমাদের শ্বাসটা লম্বা করতে হবে। আচ্ছা আচ্ছা, যতটা টানা যায় ভিতরে। হ্যাঁ, যতটা ডিপ করা যায়। আচ্ছা, শান্ত থাকার শ্বাসের পদ্ধতি হচ্ছে শ্বাসটা লম্বা হবে, শ্বাসটা ডিপ হবে, দীর্ঘ, মানে একদম গভীর হবে, আচ্ছা এবং সাইলেন্ট হবে, নিস্তব্ধ, মানে আওয়াজ করে শ্বাস নেব না, স্মুথ হবে। আচ্ছা শ্বাসটা নিচ্ছি আমি বুঝবো, সামনে মানুষ বুঝবে না। তো এই প্র্যাকটিসটা সারাদিন যখন ইচ্ছে যেখানে ইচ্ছা করতে পারে, যেখানে মনে হচ্ছে স্ট্রেস হচ্ছে একটু, এটাতে মন শান্ত হয়। একদম। কারণ এটার সময় সাইন্টিফিক্যাল যদি বলি আমি, কি হয় বডিতে, তাহলে হচ্ছে আমাদের কর্টিসল হরমোন আছে যেটা আমাদের স্ট্রেস দেয়। যখন আমরা বেশি স্ট্রেস হয়ে যায়, স্ট্রেস হয় আমাদের, আচ্ছা। তখন এই বডিতে কর্টিসল হরমোনের লেভেলটা বেড়ে যায়। এবার যখন ডিপ ব্রিথ নিবে, স্লো করবে, তখন কর্টিসল লেভেল নেমে যায়। তো অটোমেটিক আমাদের বডিতে স্ট্রেসের যে এফেক্টটা পড়ছে সেটা বন্ধ হয়ে যায়। মাথায় রাখবে যে মনের এফেক্ট কিন্তু ডাইরেক্ট শরীরে পড়ে। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা রোগেরই কিন্তু অ্যাকচুয়াল যে উৎস সেটা কিন্তু আমাদের মানসিক অশান্তি বা মনের চিন্তা ভাবনার ভুল বা মনের প্রবলেম, ওর থেকে শরীরে আসে এই ফিজিক্যাল বডিতে। মনে অ্যাকচুয়ালি শরীরের একটা অংশ যেটাকে সূক্ষ্ম শরীর বলে, স্যাটেল বডি। এটা ফিজিক্যাল বডি, ওটা স্যাটেল বডি, যেটাকে খালি চোখে দেখা যায় না, দেখা যায় না, কিন্তু ওটাও একটা শক্তির একটা ফরমেশন আছে। আচ্ছা। ঠিক আছে। তো আর নেগেটিভ থট হ্যাঁ, রিমুভ করার বা অধিকাংশ মানুষ এমন কিছু নিয়ে আলোচনা করে যেটা তাদের কন্ট্রোলে নেই, আর এমন মানে বিষয় নিয়ে ভাবে যেটা এখনো ঘটেই নেই। মানে এই জিনিসগুলো কি করে মানুষ ওভারকাম করবে? একদম। দেখো, সবার প্রথম হচ্ছে এই এই কালচার গুলো আমাদের এখন নেই বেশি, তো তাই জন্য ইনফরমেশন গুলো নেই আমাদের কাছে, রাস্তা নেই। আমরা সবাই কিন্তু বুঝি যে এগুলো প্রবলেম। একটা লোক বা আমারই যখন হয়েছিল এরকম যে আমি যেটা চাচ্ছি ওটা হচ্ছে না, তো আমি টেনশনে আছি, আমি পাস্ট নিয়ে ভয় পাচ্ছি, ফিউচার নিয়ে ভয় পাচ্ছি, পাস্টকে মেনে নিতে পারছি না, যেগুলো ঘটে গেছে ওগুলাই ভাবছি কেন ঘটলো, কিন্তু পরিবর্তন করতে পারবো না। এটাও আমি ফিলও করতে পারছিলাম যে এটা বন্ধ করতে চাই, কিন্তু আমার কাছে রাস্তা ছিল না। কেন? কারণ আমার কালচারই হয়নি এগুলো, স্কুল কলেজে কোথাও শেখাই হয়নি। তো সবার প্রথম তো এই ফিলোসফিটা, যেখানে এই আত্মজ্ঞানের চর্চা। তো যোগার প্রথম স্টেপের মধ্যে ইয়াম নিয়ম আসে, তারপরে আসন আসে। আচ্ছা আচ্ছা। তো ইয়াম নিয়মের মধ্যে 10টা রুলস এন্ড রেগুলেশন আছে। 5টা হচ্ছে নিজেকে কি করে বাইরের দুনিয়ার সাথে কানেক্ট করাবা, অন্যের লোকের সাথে, অন্য মানুষের সাথে কি করে বিহেভ করবা, 5টা রুলস। যেমন অহিংসা হয়ে গেল একটা, মানে কাউকে হার্ট করবো না আমার কর্মের দ্বারা। তো সেম ভাবে 5টা আছে ইনার ডিসিপ্লিন, যেটাকে নিয়ম বলে। যে যেরকম স্বচ্ছতা, মানে পিউরিফিকেশন, পিউরিফাই থাকা, সবসময় স্বচ্ছ থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো সেটা শুধু শরীরের নয়, মনের দিক, সেটা হচ্ছে মনের দিক দিয়ে। মনের দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকবো আমরা? যেমন নোংরা কাপড়টা পরলে আমরা বলি শরীর নোংরা হয়ে যাবে, তা আমাদের মনের জন্য নোংরা কাপড় হচ্ছে নেগেটিভ থট, চিন্তাটা। ক্রিটিসিজম, হ্যাঁ, অন্য মানুষকে নিয়ে পিএনপিসি করছি, অন্যেরটা দেখে জ্বলছি, অন্যেরটা নিয়ে খারাপ বলছি। তো এই ইনফরমেশন গুলা, বা নিজেকে নিয়ে অন্যকে দেখে কম্পেয়ার করে নিজেকে কমজোর মনে হচ্ছে, তো আমি বারবার নিজেকে ভাবছি, আর নিজে চাই না কিন্তু ওটা, কিন্তু তাও ভাবছি যে আমি হয়তো দুর্বল, আমি হয়তো পারবো না। তো এগুলো হচ্ছে নেগেটিভ থট। এগুলোর থেকে দূরে থাকাটা হচ্ছে মাইন্ডকে পিউরিফাই করা। ইনফরমেশন মানে আমাদের খাওয়া শুধু মুখ দিয়ে হয় না, আমাদের চোখও খায়, কানও খায়, সে খাদ্যটা ভিতরে যায়। কান দিয়ে শব্দ, চোখ দিয়ে দৃশ্য। তো এই বিষয়গুলোতে একটা বাউন্ডারি সেট করতে হবে। মানে এক্সট্রা অর্ডিনারি ইনফরমেশন কালেক্ট করা যাবে না। মানে কি দেখবো কি দেখবো না এটা আমাকে কনসিয়াসলি জানতে হবে। হ্যাঁ, যে আমার কি হবে দেখে। আমি শুধু এন্টারটেইনমেন্টের জন্য একটা খারাপ দেখছি, মানে আমরা নেগেটিভ জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই। একদম। মানে খেলাটাই বিশ্বের এটা, তোমাকে পজিটিভ হবার জন্য এফোর্ট দিতে হবে, ওটাই তোমার জার্নি। নেগেটিভটা ন্যাচারাল হয়, তাই না? তো এটা ন্যাচারাল, এটা ইউনিভার্সাল ল। তো তোমাকে এটা জানতে হবে। তো এই কালচার গুলো যদি আমাদের মধ্যে ইনপুট হয়, এগুলো যদি ঢোকানো যায়,
তাহলে পরে কিন্তু মানুষ অ্যাওয়ার্ড হতে থাকবে। তাহলে মানুষ অ্যাওয়ার হবে, সচেতন হবে, প্লাস সে সেই বিষয়ে অ্যাকশন নেবে। হ্যাঁ, মানে মানুষকে বুঝতে হবে যে আমি কি দেখবো কি দেখবো না, এবং মানুষ যেটা দেখবে যেটা শুনবে যে বিষয়ে আলোচনা করবে তার প্রোগ্রামিং তেমন ভাবে তৈরি হবে, হ্যাঁ, তার পার্সোনালিটি তেমনই তৈরি হবে। হ্যাঁ, কারণ আমরা জানি না যে সংকল্প থেকে সৃষ্টি, এই কথাটা শুনছি কিন্তু আমরা, কিন্তু আমরা ওইভাবে কেউ বিচার করি না। গীতা দেখবে বেশিরভাগ মানুষের বাড়িতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে আসনে রাখা ধূপকাঠি দেখায়, ওটা দেখানোর জন্য বানায়নি তো। বই বানানো হয়েছে কিসের জন্য? জ্ঞানটাকে অর্জন করার জন্য। তো ওটাকে যতক্ষণ না পড়বো আমি, যতক্ষণ না ওর মানে বুঝে লাইফে অ্যাপ্লাই করবো, ততক্ষণ আমার কোনো লাভই হবে না ধূপকাঠি দেখিয়ে। তো গীতাটা হচ্ছে এমন একটা বই যেখানে হচ্ছে তোমার কাছে সব প্রবলেমের সলিউশন আছে। ওটাই অ্যাকচুয়াল যোগের কথা লেখা আছে এখানে। এক একটা চ্যাপ্টার বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, রাজযোগ, এবার যোগের কথা লেখা, যেভাবে একটা মানুষকে চলা উচিত। এই ইনফরমেশনের স্টাডিটাই যোগার ফিলোসফি এটা আলটিমেটলি মানুষকে ভালোবাসতে শেখানো, নিজেকে আর সবার সাথে এক ফিল করা, যাতে সবাইকে সম্মান এবং ভালোবাসতে পারে। এই ভাবনাটা মানে একটা ভালো মানুষ, অ্যাকচুয়াল একটা মানুষকে যেভাবে হওয়া উচিত, সেই পুরো জার্নিটা, সেই শিক্ষাটা হচ্ছে যোগা। তো একটা বাচ্চা যদি তার মা বাবা যদি ভালো করে দেখে দৃষ্টিভঙ্গি দিয়ে, যে আমার বাচ্চার তো আমি চাই যে বিদ্যা হোক, জ্ঞান হোক, সব থেকে বড় কোন জ্ঞানটা দরকার? এই জ্ঞানটা না, জীবনের জ্ঞান। তারপরে আমরা ইংলিশ বাংলা সব পড়ি, আর এগুলো মুখস্থ করে নাম্বার পায়, কি লাভ হবে? আমার তো এখন ওগুলো কোনো কাজেই লাগছে না, তাই না? ওটা একটা মুখস্থ করা, নিজের মেমোরি পাওয়ারকে বাড়ানো, বিল্ড আপ করা, পড়ার হ্যাবিটটাকে ডেভেলপ করার জন্য। কিন্তু যে ইনফরমেশন গুলো দরকার আছে লাইফে, সেগুলোকে পড়াশোনার মধ্যে রাখা, আত্মোন্নতির জন্য যেটা দরকার, হ্যাঁ, সেটাই এখন মানুষ অ্যাভয়েড করে যাচ্ছে। হ্যাঁ, বা এই বিষয়ে মানুষ সচেতন না। হ্যাঁ, এই জন্য মানে প্রবলেম, কিন্তু ওগুলো প্রবলেম না, ওগুলোকে খুব সহজে সরিয়ে দেওয়া যায়। কিন্তু ওটা রাস্তাটা যেহেতু জানি না আমরা, তাই জন্য আমরা আরো ফেসে যাই। তো রাস্তাটা যোগা জানিয়ে দেবে তোমাদের। আচ্ছা, হ্যাঁ, তো সবার প্রথম তো একটা জিনিস সবাই ফলো করো, যে ইনফরমেশনটা খুব দেখে নাও। মানে এন্টারটেনমেন্টের জন্য নেগেটিভ নিউজ শুনেই যাচ্ছ। এবার তোমার সাথেও ধরো তুমি দেখলে কালকে কারো মার্ডার হয়েছে রাত্রি 11টার সময়, এবার পরের দিন তোমার হাজবেন্ড বাড়ির থেকে বাইরে বেরিয়েছে, 11টা বেজে গেছে, বাড়িতে ঢোকেনি, তোমার বর কিন্তু ভালো আছে, একদম ভালো আছে, হতে পারে নেটওয়ার্ক নেই, ফোন লাগছে না, কিন্তু তোমার মাথায় কিন্তু ওই ইমেজটা যেটা ডাউনলোড হয়ে গেছিল, ডাটাটা আগের দিনের যে মার্ডার হয়েছিল, তোমার ওটাই লক করাবে, ট্রিগার করাবে, তুমি ভাবতে শুরু করবে যে আমার বরের সাথে এরকম হয়ে যাবে না তো। এটা টেনশন দেয়। তো ইনফরমেশন এমন কালেক্ট করো রিয়ালিস্টিক, সৎসঙ্গ শোনো, যেখানে জীবনের সম্পর্কে কথা বলা হয়, এরকম ইনফরমেশন কালেক্ট করার পিছনে সময় দাও। আর নিজেও কারোর সম্পর্কে খারাপ বলবা না, যেরকম টাইপের ওয়ার্ডস ইউজ করবা মাথায় রাখবো। ওগুলো বীজ, যেমন একটা বীজ থেকে গাছ হয়, ফলগুলো আমরা দেখতে পারি, বীজটা কিন্তু দেখা যায় না, মাটির নিচে থাকে। তো আমাদের যে বাইরের অভিজ্ঞতাগুলো, এগুলো আমরা চাক্ষুষ দেখতে অভিজ্ঞতা অর্জন করতে পারছি, কিন্তু বীজটা কিন্তু আমাদের চিন্তাটা, সংকল্পটা হচ্ছে বীজ। যে বীজ গেড়ে যাবে মাথায়, সেরূপই তোমার কিন্তু একদিন না একদিন সামনে এক্সপিরিয়েন্স করবা। তো তাই জন্য খুব সচেতন ভাবে চিন্তাকে পড়াটা, এটা হচ্ছে যোগার হচ্ছে জার্নির ফল বলতে পারলো, মানে এটা রেজাল্ট। আমরা কি শিখে যাই, আমি এখন খুশি কেন? কারণ এই কন্ট্রোল গুলো আমার মধ্যে চলে আসছে। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল পার্ট তো আছেই, কিন্তু দেখলাম যে মন যদি খুশি আছে, আমি যদি সন্তুষ্ট আছি, আমি যদি শান্ত আছি, তাহলে আমার শরীরও ভালো থাকে। ফিজিক্যাল বডির জন্য আলাদা করে টেক কেয়ার করতেই হয় না, বুঝা যাচ্ছে? মাইন্ড তো বডিকে কন্ট্রোল করতেছে। হ্যাঁ, মাইন্ড পুরোপুরি সুস্থ থাকলে বডি সুস্থ থাকবে। একদম। আর এখন তো মাইন্ডকেই মানুষ ডিস্টার্ব করে রেখে দিচ্ছে নেগেটিভ সেলফ টক, নেগেটিভ চিন্তা ভাবনা দ্বারা। আর অধিকাংশ মানুষ প্রতিটা মুহূর্তে নিজের সাথে নেগেটিভ সেলফ টক করছে। আমার দ্বারা হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার কাছে টাকা নেই, এইসব এক্সকিউজ চলতেইছে। এইসব জিনিসগুলোকে কিন্তু ওভারকাম করাটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা ফার্স্ট প্রায়োরিটি জীবনের। তো তাই জন্য প্যারেন্টসদেরকে একটু অ্যাওয়ার্ড হতে হবে। মা বাবা, গার্জিয়ান যারা আছে, তাদেরকে এই নলেজ গুলো নিয়ে ছেলে মেয়েদের সাথে বসতে হবে। প্রবলেম হবে, তারপরে গিয়ে সলিউশন খুঁজতে যাবে। দেখো, এটা আবার কর্মের জার্নি সবার। আমরা এটা ভাবতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু কোন মানুষটা কখন পরিবর্তন হবে সেটা সম্পূর্ণ তার কর্মের উপর ডিপেন্ড করে। তার যদি সেই সময়টা না সুযোগ থাকে, তার যদি আরো কষ্ট পাওয়ার থাকে, তাহলে আরো তাকে কষ্ট পেতে হবে। কিন্তু আমরা চেষ্টা করব যে যত সহজে মানুষটাকে উদ্ধার করতে হেল্প করা যেতে পারে, তাই না?
তা আমরাই একটা মানুষই কিন্তু আরেকটা মানুষকে গ্রো করার জন্য নিজের কিছু ইনভেন্ট করে, অবশ্যই। তাই না? সায়েন্টিস্টরা যে এত সারা জীবন দিয়ে ইনভেন্ট করেছে, তার ফলস্বরূপ কি পুরো পৃথিবী সেটা মানে বেনিফিটটা নিচ্ছে। তো আমাদেরও সেটাই কাজ, যে আমরা যে জ্ঞানগুলো আমরা যেটা পাইনি, আমার যেটা মনে হয়েছে যে আমার যদি ছোটবেলার থেকে এই নলেজ গুলো থাকতো তাহলে এতদিনে আরো এক্সেল করতাম। অবশ্যই তাই। এটা মনে হতো, কিন্তু আমি আমার স্যাটিসফাই, কারণ আমার লাইফের জার্নিটা এটা ছিল। আমি হয়তো ওই এক্সপিরিয়েন্স গুলো যদি লাইফে না আসে, কারণ তুমি যতই নলেজ গেইন করো, একজন ইয়োগীর লাইফেও প্রবলেম আসে, কিন্তু ওটাকে হ্যান্ডেল করার ইনস্ট্রুমেন্ট গুলো তোমার কাছে থাকে, ম্যানুয়ালটা, সেই জ্ঞানটা, যে এটা অ্যাপ্লাই করবো প্রবলেমটা তো এখনই সলভ হয়ে যাবে, কারণ সব প্রবলেমের সলিউশন আছে। টেনশন বলে কোনো ওয়ার্ড অ্যাকচুয়ালি হয় না, এগুলো হচ্ছে ভ্রম, কাল্পনিক, কল্পনা। আমরা ভাবি, যেগুলো ঘটেনি ওগুলো ভাবি। আর একটা প্রশ্ন, সেটা হলো অধিকাংশ মানুষ অতীত নিয়ে পড়ে থাকে আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, যার কারণে তারা বর্তমান সময়টাকে উপভোগ করতে পারে না। বর্তমানে বাঁচাটা তাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট? বর্তমানেই তো বাঁচি আমরা আসলে, তাই না? আমরা অলওয়েজ প্রেজেন্টেই আছি অ্যাকচুয়ালি। রিয়ালিটি এটাই তো, যে আমরা দুজন বসে এখন কথা বলছি আর অডিয়েন্সরা শুনছে, এই যে মুহূর্তটা, এটাই বাস্তব। তুমি যাই করবে এই মুহূর্তেই করতে হবে। এই বোধটাই জাগরণ হওয়াটাই মেন। এই বোধটা যেই জেগে যাবে, এটা কাউকে বুঝাতে পারবে না, একটা প্রসেসে ঢুকাতে হয় মানুষকে। মানে এই যে যোগাতে যে যখন প্র্যাকটিসে আসবে, ও যে ডেইলি প্র্যাকটিস গুলো করবে, ব্রিদিং এক্সারসাইজ বলো, আসন বলো, কনসেন্ট্রেশন এক্সারসাইজ বলো, তারপরে এই নিয়ম কানুন গুলো যখন অ্যাপ্লাই করা শুরু করবে, যে সৎ থাকা, কাউকে হার্ট না করা, যেগুলো বলা হচ্ছে কথা, তখন ভিতরে ধীরে ধীরে নিজের বিবেকের আওয়াজটা শোনা যায়। তো তখন নিজেই বুঝতে পারবো, আরে ভাই ঠিকই তো, এই এই সময়টাই তো সব, আমাকে তো সব এখনই করতে হবে। কি ভাবছি বদলাইতেই তো পারবো না, নিজের থেকে ভেতর থেকে জাগৃত হয়, তখন থেকে সে চেঞ্জ হয়ে যাবে। মোবাইল ভাঙলো তো টেনশন নক করবে একবার, ইস খারাপ লাগে, তখন আবার সঙ্গে সঙ্গে রিয়েলাইজ হবে। তো এটা দুটো ভাবে বাড়বে। একটা হচ্ছে কি রকম সঙ্গের সাথে আছো, কি কালচার করছো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, মানে কেমন সঙ্গে আমি মেলামেশা করছি। হ্যাঁ, সেই স্বরূপই তুমি হবে, কারণ তোমার সেই ইনফরমেশনই ডাকবে। আচ্ছা, সেই রকমই তোমার মেন্টালিটি ক্রিয়েট হবে, কারণ অ্যাটিটিউড আমার তৈরি হবে। হ্যাঁ, তো আমরা একই চিন্তাধারার মানুষই তো অ্যাট্রাক্টেড হই। দেখবা, আমি যখন খারাপ ছিলাম তখন আমি খারাপ মানুষকেই খুঁজতাম, তাই না? বা ওরকম মানুষের সাথে আমার পরিচয় হবে। আমি যখন যেরকম, আমি আমার ইচ্ছা যেরকম, আমার সেরকমই মানুষের সাথে পরিচয় হবে। তো আমার যদি কোনো ইচ্ছা ভবিষ্যতে এরকম হবার থাকে, আর আমি এখন থেকে সেরকম মানুষের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করি, এখন তো মোবাইল হয়ে ইজি হয়ে গেছে, ইন্টারনেট, আমরা এখানে বসেই আমি যেরকম চাচ্ছি দেখতে নিজেকে, ওই স্বরূপ মানুষদেরকে দেখা শুরু করো, ওদের কথা শুরু করো, বোঝা শুরু করো, তাহলে নলেজ গুলো গেইন করে নিব। হ্যাঁ, আচ্ছা, এটা খুব সহজ উপায়, মানে সঙ্গটাকে ঠিক রাখা। আপনাদের সঙ্গটা খুব বুঝে শুনে বাছাই করতে হবে। আপনি যেমন সঙ্গে মেলামেশা করবেন, আপনার ব্যক্তিত্ব তেমন তৈরি হয়ে যাবে, তাই তো? একদম একদম, মানে আপনি তেমন মানুষ তৈরি হয়ে যাবেন। মানে ভালো সঙ্গ আপনাকে একটা শ্রেষ্ঠ মানুষ তৈরি করবে, খারাপ সঙ্গ আপনার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তাই আপনি সঙ্গটা খুব বুঝে শুনে বাছাই করুন। পারলে একা থাকুন, আমি মনে করি পারলে একা থাকুন, কিন্তু ভুলভাল সঙ্গে একা থাকাটা হচ্ছে, মানে তোমার যদি গ্রো করতে হয় তুমি একাতেই গ্রো করবা। যখন নিজে একা আছো তখনই তুমি নিজের সাথে নিজে কি কথা বলছো, ওই সঙ্গটাও মেন। সঙ্গ মানে শুধুমাত্র এটা নয় যে আমি বাইরের মানুষের সাথে মেশামেশি করছি, বাইরে সঙ্গটা তো আমার সাথে, আমার সঙ্গ সবসময় আছে, আমি নিজের সাথে নিজে কথা বলি, সেলফ টক করি, ওই সঙ্গটাকেও দেখতে হবে। সৎসঙ্গ ওটাও, আমি এখানে নোংরা নোংরা ভাবছি, বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করছি, বা সেক্সুয়াল থটস সারাদিন আমি যাকে দেখছি তাকে নিয়ে নোংরা ভেবে যাচ্ছি, আর বাইরে আমি ভালো ব্যবহার করছি, তাহলে এই সঙ্গটা তো খারাপ। বা বাইরে আমি করছি না কিন্তু ওগুলো, কিন্তু আমি এখানে ভেবেই যাচ্ছি, ওটা তো খারাপ আমার জন্য। হ্যাঁ, তো অনেকের যেমন মাস্টারবেশনের একটা স্বভাব হয়ে যায়, এটা সব থেকে অসৎ সঙ্গ। এই সঙ্গটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে, মানে থটকে কন্ট্রোল করতে হবে, আর আমাকে কনসিয়াসলি ভাবতে লাগবে যে আমার জন্য কোন থটটা ভালো, কোন থট খারাপ। হ্যাঁ, মানে একা যখন আছি তখন আমি কিভাবে একা টাইমটা স্পেন্ড করছি, ওটা আমার সঙ্গ। আচ্ছা, আমার সাথে কে আছে, শুধু মানুষটাই সঙ্গ না, আমার সাথে কোন ইনস্ট্রুমেন্টটা আছে, বা আমি কি করছি। আচ্ছা আচ্ছা, এখন আমি একা একা নেশা করে যাচ্ছি সারাদিন, আচ্ছা, বা একা একা আমি গার্লফ্রেন্ডের সাথে সারাদিন কথাই বলে যাচ্ছি, বা নেগেটিভ ভূতের বই দেখেই যাচ্ছি, তো ওটাও অসৎ সঙ্গই হচ্ছে। তুমি একা থাকবা, কিন্তু হেলদি টাইম স্পেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার গ্রো হবে। তো সঙ্গটা হচ্ছে তোমার সবসময় আছে। দেখো, নিজের সঙ্গটা বাস্তবে যে মানুষ থাকলে এটাকে সঙ্গ বলবো তা না, না, মানে আমি একা থাকা অবস্থায় কি করতেছি এই বিষয়ে আমাকে নজর রাখতে লাগবে। সঙ্গ মানে কি? সাথে থাকা না, তো তোমার সাথে কি আছে ওটা তোমার সঙ্গ।
তো তুমি কোন কালচারটাকে নিয়ে সাথে আছো, ওটা সঙ্গ। মানুষ কিন্তু এই বিষয়টা বোঝে না, মানুষ ভাবে আমি একটা মানুষের সাথে আছি, এটাই হয়তো আমার সঙ্গ না। কিন্তু একা থাকে যে মানুষ অনিচ্ছাকৃত নেগেটিভ কন্টেন্ট কনজিউম করতেছে, নেশা করছে, ভূতের বই দেখতেছে, কিন্তু এই জিনিসগুলো যে তাদের জীবনে কতটা খারাপ ভাবে প্রভাব ফেলতেছে তারা কিন্তু জানে না এই বিষয় না। ওরা তো ওগুলো বিষয়গুলো কি, মানে যেমন সিগারেট খাওয়াটা সহজে ছাড়া যায় না কেন, কারণ আমরা ইনস্ট্যান্ট আমরা ওর ক্ষতিটা কিন্তু দেখতে পাই না, তবে কিছুই হচ্ছে না, কিন্তু ইন্টারনাল তো শুরু হয়ে গেছে, ওর প্রভাবটা পুরোপুরি ভাবে ফুটে উঠবে বাইরে, তখন আমরা গিয়ে ভয় পাই। তো এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার্ড হওয়া প্রথম থেকেই, এই কালচার গুলো যে এটা খাচ্ছ, এটা যখন গলা দিয়ে যাচ্ছে ধোঁয়াটা এরকম ভাবে ক্ষতি করছে, কিন্তু তোমার গাট হেলথটা এইভাবে যাচ্ছে, এগুলো যদি আমরা দেখতে থাকি আগের থেকে, শোনাতে থাকি, তাহলে আমাদের ব্লক আগেই সৃষ্টি হবে, তাই না? আমরা কোথাও না কোথাও থেকে তোর ইনফরমেশন কালেক্ট করি, আর তার বেশি না, আমিও যা কথা বলছি এখন আমার তো এক্সপিরিয়েন্স হয়েছে, অবশ্যই তাই, তারপর থেকে আমার ইনফরমেশন এসেছে। তো তুমি যেরকম অ্যাকশন নিবা তারই রিয়াকশন হবে। কর্মযোগ হচ্ছে যোগার সব থেকে পাওয়ারফুল, সংসারের থাকার জন্য খুব উপযোগী একটা যোগ, কর্মযোগ। অ্যাকশনের প্রত্যেক ক্রিয়ার যে সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এই লটাকে যে বুঝবে, এটাকে মেনে চলবে, সে সতর্কভাবেই করবে, কারণ সে জানে যে যে স্টেপটা নিব আমি তারই রিটার্ন পাবো। ভালো মানুষের সাথে খারাপ হয় না, এগুলো ফালতু কথা, যার সাথে যেটা হবার সেটা নিজেই ক্রিয়েট করে। কিছু জিনিস তারা পাস্ট লাইফ থেকে করে আসছে, যেগুলোর প্রভাব এখনো আছে। তো আমরা যখন ভালো আছি কিন্তু আমাদের লাইফে প্রবলেম আসে, ভাবি যে আমরা তো সবই ভালো, আমার লাইফে প্রবলেম কেন? ওটাও তোমার কর্মেরই প্রতিক্রিয়া, তোমাকে ওটা কাটতে হবে, তোমাকে ওটা ফেস করতে হবে, তুমি ওখান থেকে আরেকটু পাওয়ারফুল হয়ে উঠবে। যখনই লাইফে প্রবলেম আসবে ভাববা তোমার গ্রোথের সময় ওটা, আচ্ছা ওখানে নতুন কিছু শিখতে পারবে। প্রবলেম কখন মনে হচ্ছে যেটা সলিউশন নেই, অবশ্যই। তো তুমি সলিউশনটা বাঁচার জন্য যখন তোমার ধ্যান জ্ঞান বুদ্ধি সব অ্যাপ্লাই করা শুরু করবা, তো তুমি কালকে যা ছিলা এই প্রবলেমটাকে যখন সলিউশন বের করে দিলে, তখন তুমি কিন্তু কাল থেকে আরেকটু গ্রো করে গেলে, তোমার বুদ্ধি বাড়লো, তুমি ম্যাচিউর হলে, নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, নতুন শিক্ষা পাবো। তো প্রবলেমটাকে প্রবলেম ভাবা যাবে, মানে আমার গ্রোথের মাধ্যম ভাবতে লাগে। হ্যাঁ, গুরুজনরা বলে অনেকে যে মানে আমাদের প্রবলেমটা মেন না, সাফার হয়েছে আমার প্রবলেমটা কেন হলো এটা বলে, এই কোশ্চেনটা করে। আচ্ছা আচ্ছা, এটা করা যাবে না। মোবাইলটা হাত থেকে পড়ে গেল, কেন পড়লো, না পড়লেই তো পারতো, এটা কি তুমি রিপিট করতে পারবে না? তাহলে আমাকে তৎক্ষণাৎ কি স্টেপ নেওয়া যেতে পারে সেটা নিয়ে ভাবি, মোবাইলের দোকানে নিয়ে যাই, চেষ্টা করি ঠিক হবার, যদি না হয় তাহলে ভাববো যে এটা আমার মিস্টেকে হয়েছে, অসচেতনায়, মানে আমি আনএওয়ার্লি ভাবে হয়েছে, তাহলে আমাকে সচেতন হতে হবে, আরো নতুন শিখবো, আর আমি যেটা করতে পারবো ওটা নিয়ে ভাববো, মানে যেটা আমার কন্ট্রোলে আছে আমি সেটা নিয়ে একমাত্র ভাববো। হ্যাঁ, যেটা আমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে আমি ভাববো না বা আলোচনাও করবো না। হ্যাঁ, তাহলে ভালো থাকা যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন টপিক। এবার এগুলো শুধুমাত্র এই যে বললে পরেই হবে না, তোমাকে নিয়ম মানে অনবরত কন্টিনিউয়াসলি এরকম কালচার করতে থাকতে হবে, সাথে নিজে এই ডেইলি শিডিউলে প্র্যাকটিস গুলোকে ঢোকাতে হবে, ব্রিদিং এক্সারসাইজ বলো। হ্যাঁ, তোমাকে তোমার মাইন্ডকে যেরূপ আকার দিতে যাবে সেরূপই হবে, তো তুমি প্র্যাকটিস তো করতেই হবে তোমাকে। তুমি যত এই ক্রিয়াগুলো প্র্যাকটিস করবে, মানে ব্রিদিং এক্সারসাইজ, আসন, যত ক্রিয়া আছে যোগার, এই প্র্যাকটিস গুলো যত করবে ম্যাটের উপরে, তত সারাদিন বাকি 23 আওয়ার্স তোমার লাইফটাকে সঠিকভাবে চালনা করতে যে বোধগুলো দরকার ওগুলো তোমার তাড়াতাড়ি আসবে, ওগুলোকে অ্যাপ্লাই করতে পারবে, শান্ত থাকবে। আচ্ছা আচ্ছা, আর শান্ত থাকলেই ঠিক ভাবতে পারবে, সঠিক ভাবতে পারবে, এটাই হলো রাস্তা। তো দর্শক বন্ধুরা, আমাদের পডকাস্টটা আপনাদের আশা করি অনেক ভালো লাগছে। আমাদের পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমরা এই বিষয়ে কি সেকেন্ড একটা এপিসোড শুট করব কিনা, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ যারা যারা আমাদের এই কথাগুলো শুনলো। তো আমার জন্য মনে হয় যে এই আলোচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ, আর এটা ভালো লাগার বিষয়। আর এই আলোচনাগুলো যেদিন থেকে আপনাদের ভালো লাগতে শুরু করবে, ভাববেন যে আপনার জীবনের কিন্তু সুন্দর সময় আসতে শুরু করেছে, কারণ এই অ্যাট্রাকশনটা যখন আসবে তার মানে আপনার বিবেক কিন্তু জাগৃত হওয়া শুরু করেছে। যদি ক্যারেক্টার ঠিক রাখা যায় এবং লাইফকে চালানোর ম্যানুয়ালটা আমার হাতে থাকে, মাইন্ডের পাওয়ার আমার কাছে আছে, আমি কনসেন্ট্রেশনের পাওয়ার আছে, আমি জানি যে প্রত্যেকটা প্রবলেমকে কিভাবে সলিউশন করতে হয়, ট্যাকেল করতে হয়, প্রবলেম আসবেই, আমরা যদি সুখ দুঃখকে সমান গুরুত্ব দেওয়া শিখে যাই তাহলে পরে আমরা কিন্তু অ্যাকচুয়াল হ্যাপি থাকতে পারবো। এই স্টেট গুলো মাইন্ডের আসবে তখনই যখন এই কালচার গুলো অ্যাডপ্ট করাবো আমরা। তো গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো বাচ্চাদেরকে ইনভলভ করো এখন থেকে যোগার সাথে। এটা শুধু আমার কাজের প্রচার নয়,
এটা এটা ইউনিভার্সাল, এটা হচ্ছে সারা সারা বিশ্ব জাগতিক এটা ঘটনা, যেটা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তাই আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই যেন এই যোগা সম্পর্কে একটু জানুন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করা শুরু করুন। আপনাদের সবার সত্যি খুবই মঙ্গল হবে, সব সময় ভালো থাকতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।